আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী। টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি। বিএনপি অংশ না নিলেও স্থানীয় সরকার ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলছে আওয়ামী লীগ। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিরোধী দলের সংসদ সদস্যদের শপথ নেওয়ার আহ্বান জানান তিনি। এবারের নির্বাচনে আওয়ামী লীগের বিজয় প্রত্যাশিত ছিল বলে মনে করেন তিনি। এ সময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রধানমন্ত্রী। আবারও তাঁকে প্রধানমন্ত্রী নির্বাচিত করায় দেশবাসীর প্রত্যাশা পূরণে অতীতের মতো সততার সাথে কাজ করার কথা বলেন শেখ হাসিনা। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। টানা তৃতীয়বার সরকার গঠনের পর জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম ভাষণ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রায় ৩০ মিনিটের এই বক্তব্যের শুরুতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটকে বিজয়ী করায় দেশবাসী সহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। যারা নৌকায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। যারা আমাদের ভোট দেননি, আমি তাদেরও ধন্যবাদ জানাচ্ছি নির্বাচনে অংশগ্রহণের জন্য। নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল ও জোট এবং প্রার্থীকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই পথচলা মসৃণ ছিল না। শত প্রতিকূল অবস্থা মোকাবেলা করে আমরা আন্তরিকতার সাথে কাজ করেছি। এই অর্জন শুধু সরকারের নয়, এই অর্জন দেশের প্রতিটি পরিশ্রমী মানুষের। এবারে নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণ ব্যাখ্যা করেন তিনি। একই সাথে বিএনপির পরাজয়ের কারণও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের বিপুল বিজয় ছিল খুবই প্রত্যাশিত। নির্বাচনের আগে দেশি বিদেশি জরিপগুলিও এইরকমই ফলাফলের ইঙ্গিত দিয়েছিল। লন্ডন ভিত্তিক ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের জরিপের কথা আপনারা লক্ষ্য করেছেন। পক্ষান্তরে আমাদের প্রতিপক্ষ জোটের নির্বাচনী কৌশল সম্পর্কে আপনারা ভালোভাবেই জানেন। মনোনয়ন নিয়ে ব্যাপক বাণিজ্যের অভিযোগ এবং দুর্বল প্রার্থী মনোনয়ন, নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেলে কে প্রধানমন্ত্রী হবে সে বিষয়ে অনিশ্চয়তা, ধানের শীষ মার্কার যুদ্ধাপরাধী জামাত নেতাদের মনোনয়ন তরুণ ভোটাররা মেনে নিতে পারেনি। গত 10 বছরে তার সরকার নেওয়া পদক্ষেপের ফলে বাংলাদেশের বদলে যাওয়াকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় জানান শেখ হাসিনা। সবাইকে একসাথে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। বাইরের দুনিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে কোনো সময়ের চাইতে সুদৃঢ় এবং গভীর। এখন আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য। বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের ঐক্যের যোগসূত্র হবে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, গণতান্ত্রিক মূল্যবোধ, সাম্য ও ন্যায় বিচার এবং উন্নয়ন ও অগ্রগতি। সরকারি সেবা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা এবং জাতীয় জীবনের সর্বত্র আইনের শাসন সমুন্নত রাখার উদ্যোগ গ্রহণ করব। একাদশ সংসদে বিরোধী দলের সদস্য সংখ্যা নিতান্তই কম, তবে সংখ্যা দিয়ে আমরা তাদের বিবেচনা করব না। সংখ্যা যত কমই হোক, সংসদের যে কোনো সদস্যের ন্যায্য ও যৌক্তিক প্রস্তাব আলোচনা সমালোচনা যথাযথ মূল্যায়ন করা হবে। আমি বিরোধী দলের নির্বাচিত সদস্যদের শপথ নিয়ে সংসদে যোগদানের আহ্বান জানাচ্ছি। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী। দুর্নীতির সঙ্গে জড়িতদের নিজেদের শোধরানোর আহ্বান জানাচ্ছি। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দুর্নীতি উচ্ছেদ করা হবে। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি নির্মূল করার উদ্যোগ গ্রহণ করেছি। দুর্নীতি বন্ধে জনগণের অংশগ্রহণ জরুরি। তাই গণমাধ্যমের সহায়তায় দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরির কাজ অব্যাহত থাকবে।
নবীন প্রবীণের সমন্বয়ে এবারের মন্ত্রিসভা কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে প্রাণপণ কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতা মুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। নিয়াত জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। ভাষায় বলতে চাই, তৃতীয়বারের মতো সরকার গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি তৃতীয় মেয়াদেও আওয়ামী লীগ সরকারের সফলতা প্রত্যাশা করেন। ট্রাম্প বলেন, ওয়াশিংটন আশা করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ব্যাপারে মনোযোগী থাকবেন শেখ হাসিনা। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথে স্বচ্ছতা ও পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে বাণিজ্য বাড়ানোর জন্য পদক্ষেপ নেবেন তিনি। এছাড়া মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সংরক্ষণে দেয়া প্রতিশ্রুতি শেখ হাসিনা পালন করবেন বলে আশা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই প্রতিশ্রুতি 30শে ডিসেম্বরের নির্বাচনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় যে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে তার আলোকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া শেখ হাসিনার প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প। বিএনপি অংশ না নিলেও আসন্ন স্থানীয় সরকার ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় নির্বাচনে হেরে কোণঠাসা হয়ে পড়েছে বিএনপি। এ সময় আগামী নির্বাচনগুলোতে বিএনপি দলগতভাবে অংশ না নিলেও দলটির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন বলে জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আপেল মাহমুদের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পর আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির অংশগ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্তের সমালোচনা করেছেন আওয়ামী লীগ নেতারা। বিএনপি না আসলেও একাধিক বিরোধী দল নির্বাচনকে অংশগ্রহণমূলক করবে বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। বুঝতেই পারছেন, বিএনপি তো একটু কোণঠাসা হয়ে গেছে এবং তাদের বাইরেও অনেকেই হবে, হয়তো অন্য দলের প্রতীক নিয়েও আসতে পারেন। আমার মনে হয় যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। নির্বাচনে বিএনপির না আসার সিদ্ধান্তকে আত্মহননের সাথে তুলনা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ। উপজেলা নির্বাচনেও যদি তারা না যায়, তাদের জন্য নির্বাচন থেমে থাকবে না। বিএনপি দলগতভাবে নির্বাচনে না গেলেও আমরা মনে করি বিএনপির নেতারা, অনেক নেতাই নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপির বক্তব্য নির্বাচন নিয়ে সবসময় নাচতে না জানলে উঠান বাঁকার মতো। গত 30শে ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে বিএনপির যে ধস নামানো পরাজয় হয়েছে, এরপর আসলে তারা নির্বাচনে যেতে সাহস পাচ্ছে না। সরকার গঠনের পর প্রথমবারের সভায় প্রচার উপকমিটির পুনর্গঠনের পাশাপাশি জাতির জনকের বঙ্গবন্ধু উপাধির 50 বছর পূর্তি উপলক্ষে কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের মনোনয়ন নিয়ে তোড়জোড় চলছে শুধু আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যেই। মাঠে নেই বিএনপি বা শরিক জোটের কোনো প্রার্থী। ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম মনে করেন, আগের মতোই আওয়ামী লীগের টিকিট তার হাতেই থাকবে। যদিও আদম তমিজি হক সহ মনোনয়ন দৌড়ে আর রয়েছেন অন্তত আরও হাফ ডজন নেতা। অন্যদিকে দলীয় সিদ্ধান্তেই উপনির্বাচনে অংশ না নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছেন বলে জানিয়েছেন বিএনপি নেতা তাবিত আউয়াল। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হবে 2020 সালের মে মাসে। ফলে নতুন নির্বাচিত মেয়র 1.5 বছরেরও কম সময় পাবেন। সেই সবকে আমলে না নিয়ে ক্ষমতাসীন দলের মনোনয়ন পেতে জোর চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। একই নির্বাচনের জন্য বছর খানেক আগে বিজেপির সাবেক সভাপতি আতিকুল ইসলামকে দলের প্রার্থী ঘোষণা করেছিল আওয়ামী লীগ। এবার পরিবর্তন আসছে কিনা এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি। নতুনভাবে মনোনয়ন লড়াইয়ে থাকলেও আগের সিদ্ধান্তই বহাল থাকবে বলে মনে করেন আতিকুল ইসলাম। পাশাপাশি গতবারের মতোই মানবিক ঢাকা গড়ার স্লোগান দিয়ে দলের দৃষ্টি কাড়ার চেষ্টা আদম তমিজি হকের। 2017 থেকে আমি মেয়র পদের জন্য আমি কাজ করে যাচ্ছি। ঢাকা উত্তরে বিভিন্ন জায়গায় আমরা অনেক কাজ করেও ফেলছি। তো সেই ক্ষেত্রে আজ হোক কাল হোক আমি এই পদ ইনশাল্লাহ নিবই। দল তো আমাকে নমিনেশন দিয়ে দিয়েছে গত 1 বছর আগেই। ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, সভাপতি জননেত্রী শেখ হাসিনা যেটা দিয়েছেন এটিও উনি বলবৎ রাখবেন। অন্যদিকে গেল বছর তাবিত আউয়ালকে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। আগের বারও আনিসুল হকের সাথে লড়েছিলেন তিনি। দলের মতোই উপনির্বাচন নিয়ে আগ্রহ নেই তার। আবারও প্রশ্ন জাগে যে ভোট দিতে পারবো কিনা, ভোট দিতে পারলে ভোট গণনা হবে কিনা। আমাদের উচিত আগামী বছর
যখন 3টা সিটি কর্পোরেশন ইলেকশন একসাথে আবার আসবে, যে চট্টগ্রাম, ঢাকা উত্তর এবং দক্ষিণ, ওটার জন্য প্রস্তুতি নেওয়া হয়তো আমি মনে করি কাম্য হবে। প্রতিপক্ষ যদি থাকে তাহলে অবশ্যই এটা এক ধরনের নির্বাচন হবে এবং অংশগ্রহণ নির্বাচন আমি বিশ্বাস করি। আর যদি কেউ না আসতে চায় তো জোর করে তো আমি বা আপনাকে আনতে পারবো না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের ভোট গ্রহণ হবে 28 ফেব্রুয়ারি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম ও মানবিক ঢাকার চেয়ারম্যান আদম তমিজ হক সহ 4 জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উৎসব মুখর পরিবেশে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দেন তাঁরা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার আশায় শোভাযাত্রা নিয়ে শুক্রবার বিকেলে দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ে আসেন মানবিক ঢাকার চেয়ারম্যান আদম তমিজি হক। মনোনয়নপত্র জমা দিয়ে বস্তিবাসীর জীবনমান উন্নয়ন সহ আধুনিক ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মেইন ফোকাস থাকবে এই সময়টা আমাদের বস্তিবাসীদের পাশে দাঁড়ানো, ওনাদের বেসিক হিউম্যান রাইটসটা আমরা ইনশোর করা, যেমন স্যানিটেশন, ইলেকট্রিসিটি, ওয়াটার, তারপরে কিছু রাস্তাঘাটের অভাব আছে। তারপরে আমরা অলরেডি মানবিক ঢাকার পক্ষ থেকে আমরা 20টা স্কুল বানাইছি 20টা বস্তিতে। এদিকে এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন সহ ব্যবসায়ী নেতাদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন সাবেক বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম। নির্বাচিত হলে প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতি দেন তিনি। আওয়ামী লীগ যদি আমাকে নমিনেশন দেন, ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিতে চাই, আনিস ভাইয়ের অসমাপ্ত কাজগুলোকে অচিরেই আপনাদের সকলকে নিয়ে শেষ করব। এই ঢাকা শহর থেকে জলবদ্ধতা, যানজট এবং জলজট দুইটাকে আপনাদের সকলের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে ইনশাল্লাহ সর্বাত্মক চেষ্টা করব যত দ্রুত সম্ভব এটাকে দূর করার জন্য। দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করার কথা জানান আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি সহ নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আগামী নির্বাচনগুলোতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এই আহ্বান জানান। নির্বাচন বয়কটের মধ্য দিয়ে বিএনপি নিজেদের সংকুচিত করে ফেলছে বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আগামীতে রাজনীতিতে জাতীয় পার্টি কোন দলের সাথে বন্ধুত্ব করবে সময় তা বলে দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রানা। বিকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় জাতীয় পার্টির মহানগর শাখার অফিস উদ্বোধন ও নবগঠিত কমিটির পরিচিতি সভায় তিনি এই কথা জানান। বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সংসদে শক্তিশালী ভূমিকা রাখবে বলেও জানান মশিউর রহমান রানা। যাদের আমাদের ভালোর জন্য, দেশের মানুষের ভালোর জন্য আমরা করলাম, তারা আজকে আমাদের মাথায় কথা হয়ে গেছে। আজকে আমাদের মধ্যে বিভেদ, আজকে আমাদের মধ্যে ভেদ, আমাদের মধ্যে ভাগ করে রেখে দিয়েছে। সেই জন্যই বলি, বুদ্ধিমান হন, মাথা বুদ্ধি ঠিক করেন, বুদ্ধিমান হন, আগামী দিনে বুদ্ধি করে কাজ করতে হবে। মিয়ানমারে এখনও রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন সফররত জাতিসংঘের বিশেষ দূত ইয়াংলি। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিকট ভবিষ্যতে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে হবে। ভাষাজ্বরে রোহিঙ্গাদের স্থানান্তরের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করলেও এক্ষেত্রে তাড়াহুড়া না করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান জাতিসংঘের বিশেষ দূত। ইয়াংলির মতে রোহিঙ্গাদের স্থানান্তরের আগে ভাষাঞ্চলে তাদের নিরাপত্তা এবং মানবাধিকারের বিষয়টি নিশ্চিত করা উচিত। Myanmar is not working to create conditions for return for the Rohingya, but is engaging in a sustained campaign of violence, intimidation, and harassment. It is clear that Rohingya refugees in Bangladesh cannot return to Myanmar in the near future. শিগগিরই ভাষাঞ্চলে রোহিঙ্গাদের পুনর্বাসন শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। তবে নির্মাণ কাজ শেষ হলে প্রথম দফায় 1 লাখ রোহিঙ্গাকে সেখানে স্থানান্তর করা হবে। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রথম সফর হিসেবে ভারতে গিয়ে তিস্তা সহ অমীমাংসিত সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন তিনি। পৃথিবীতে আমরা মানবতার একটা অনন্য উদাহরণ স্থাপন করেছি। আমাদের কাজ চলছে, কাজ শেষ হলে অল্প সংখ্যক লাখখানিক লোক ওখানে
এখন কাজ চলছে, কাজের অনেক দূর অগ্রগতি হয়ে গেছে এবং শেষ হলে পরে আমরা ওখানে ওদের নিয়ে যেতে চাচ্ছি। ভারত আমাদের সবচেয়ে বড় বন্ধু, আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র। আমরা বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ করব। আর তেষ্টা যেটা আপনি বারবার বলছেন, এটা তো আমাদের একটা সমস্যা, এ নিয়ে অনেক দূর অগ্রসর হয়েছে, আমরা সবসময় আশাবাদী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অব্যবস্থাপনা ও লোকসান দূর করতে প্রশাসনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিচ্ছে সরকার। উপব্যবস্থাপনা পরিচালকের পদ নতুন করে সৃষ্টি করা হচ্ছে। এ পদসহ ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালক পদেও বিজ্ঞাপন দিয়ে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মহিবুল হক। তিনি জানান, শিগগিরই বোর্ড গঠনের পর এ প্রক্রিয়া শুরু হবে। নাদিরা কিরণের রিপোর্ট। উপর্যুপরি লোকসান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বাঁচাতে এর বিপুল অঙ্কের ঋণের দায় কাঁধে নিয়ে 2007 সালে একে কোম্পানিতে রূপান্তর করে সরকার। নিজস্ব ব্যবস্থাপনায় বাণিজ্যিকভাবে গতিশীল ও লাভজনক করারও তাগিদ দেয়া হয় প্রতিষ্ঠানটিকে। কিন্তু এত বছরেও আর্থিক লোকসান কাটিয়ে লাভজনক প্রতিষ্ঠানে আসতে পারেনি বিমান। জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠানটি সরকারের নানা সুযোগ পাওয়া সত্ত্বেও জবাবদিহিতায় আসেনি সেভাবে। ফলে যাত্রী সেবার মানও বাড়াতে পারেনি আশানুরূপভাবে। এক্ষেত্রে বিমানের প্রশাসনিক নিয়োগ ও ব্যবস্থাপনার দুর্বলতাকে দায়ী করেন বিমান ও পর্যটন সচিব। মন্ত্রণালয় থেকে নজরদারির কথা থাকলেও তেমন তৎপরতা ছিল না বলেও মনে করেন তিনি। এটা 100% গভর্নমেন্ট ওন কোম্পানি, কিন্তু বিমানের ভিতরে এরকম একটা কাজ করছে যে তারা স্বাধীন, তাদের দেখভাল তারা নিজেরাই যথেষ্ট, কিন্তু আসলে তাদের এই ধারণাটা সত্য নয়। আর অকপটে বলতেই হয়, আমাদের এইখান থেকে মন্ত্রণালয় থেকেও ঠিক তাদের প্রতি, তাদের উপর অতীতে এইভাবে খবরদারি করা হয়নি। এ থেকে উত্তরণে এবার সরকার কঠোর হচ্ছে বলেও জানান বিমান ও পর্যটন সচিব। বিমানকে আসলে আমরা একটু ঢেলে সাজাতে চাই। বিমানে নতুন অর্গানোগ্রাম সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে। সে অর্গানোগ্রামে একজন ডিএমডির পদও সৃজন করা হয়েছে। আমরা খবর কাগজে বিজ্ঞাপন দিয়ে, আমরা ইন্টারন্যাশনাল বিজ্ঞাপন হবে, সেখানে নতুন এমডি, ডিএমডি এগুলো আমরা নিয়োগ দেওয়ার চেষ্টা করব। সচিব জানান, নিয়োগ প্রক্রিয়ায় কেবল দেশি নয়, যোগ্যতার মাপকাঠিতে বিদেশিরাও আসতে পারে এ পদে। পরবর্তী বিমান বোর্ডে এই বিষয়টা প্লেস করা হবে, তাদের অনুমোদন পেলেই আমরা খবর কাগজে বিজ্ঞাপন দিয়ে আমরা নিয়োগ প্রক্রিয়াটা শুরু করব। আমরা চাইব দেশের মানুষদের অগ্রাধিকার দেওয়ার জন্য, যদি দেশে না পাই তাহলে বাইরে আমরা দেখব। গত 20 ডিসেম্বর বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পরই নতুন বোর্ড গঠনের কথা থাকলেও জাতীয় নির্বাচনের কারণে কিছুটা দেরি হলেও আগামী কয়েকদিনের মধ্যেই বোর্ড গঠন হবে। ফলে আন্তর্জাতিক গণমাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে অচিরেই। নাদিরা কিরণ, এটিএন বাংলা, ঢাকা। ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণার পর ক্যাম্পাসে কর্মতৎপরতা বেড়েছে ছাত্রলীগের। তবে ছাত্রদল সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি এখনও নেই। এই অবস্থায় নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা করছে বেশিরভাগ সংগঠন। তবে প্রার্থীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। রিপোর্ট করছেন হাবিবুর রহমান অভি। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ক্যাম্পাসে স্লোগান আর মিছিলে ব্যস্ত ছাত্রলীগের নেতাকর্মীরা। এর বিপরীতে ছাত্রদলের গুটি কয়েক নেতাকর্মীর আনাগোনা কেবল টিএসসি ক্যাফেটেরিয়া সহ নির্দিষ্ট কিছু জায়গায়। আর বাম সংগঠনের কার্যক্রম মধুর ক্যান্টিনের আড্ডায় সীমাবদ্ধ। তবে নির্বাচন শেষ পর্যন্ত হবে কিনা এ নিয়ে সন্দিহান বেশ কিছু ছাত্র সংগঠন। ভোট কেন্দ্রগুলো হলের ভিতরে থাকলে আরেকটি 30 ডিসেম্বরের নির্বাচন হবে। সহাবস্থানকে কেন্দ্র করে কিন্তু এখন পর্যন্ত কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। তো আমরা আশাবাদী এখনো সময় আছে, ডাকসুর আলোর মুখ দেখুক। আমরা ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের মালিকানা নিয়ে বসিনি যে আমরা কাউকে আশ্বাস দিব, কাউকে পরাহত করব, কাউকে ডেকে আনবো, কাউকে প্রতিরোধ করব। প্রশাসনের দায়িত্ব ছাত্র সংগঠনগুলো যারা আছে তাদের সঙ্গে বসে আলোচনার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে একটা সমাধানে আসা। দেশের দ্বিতীয় সংসদ হিসেবে পরিচিত ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের এই ভবনকে ঘিরে উদ্দীপনা বিরাজ করছে শিক্ষার্থীদের মধ্যে। প্রতি বছরই ডাকসু নির্বাচন বাবদ তাদের কাছে চাঁদা নেওয়া হলেও দীর্ঘ 3 দশকে নির্বাচন না হয় অধিকার বঞ্চিত তারা। আমি ওই রকম সুন্দর সুষ্ঠু পরিবেশ যে খুব একটা দেখছি তা না। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে খাবার সংকট, খাবারের মান ভালো না। 11 নির্বাচন আমরা সবাই ডাকসুতে ভোট দিতে পারি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা এমন একজন প্রতিনিধি পাই যিনি আমাদের স্টুডেন্টদের কথা ভাববেন, স্টুডেন্টদের জন্য কাজ করবেন। আগামী 11ই মার্চ ডাকসু নির্বাচনের কথা রয়েছে। সব প্রার্থীদের নিরাপত্তার আশ্বাস দিলেও এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। দেশের ইতিহাস নিয়ে তৈরি সব বিভ্রান্তি কেটে যাবে, দুর্নীতিবাজরা কোণঠাসা হবে, রাজনৈতিক সুবিধাভোগীরা ধিক্কৃত হবেন। নতুন প্রজন্ম এবার গড়বে স্বপ্নের এক দেশ, এমন আশা 60-এর দশকের ত্যাগী রাজনীতিক, শিল্পী, সাহিত্যিক ও বিজ্ঞজনদের। ছুটির দিনে পুরানো ঢাকার ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিংয়ে মিলেছিলেন তারা।
দেশ নিয়ে বলছিলেন এসব আশাবাদের কথা। ফজলে রাব্বি রিপোর্ট। বিউটি বোর্ডিং বাংলা বাজারের শীর্ষদাস লেনের এই বাড়ি কম বেশি সবাই চেনেন ঐতিহ্যের এক স্মৃতিকেন্দ্র হিসাবে। 60-এর দশকে দেশসেরা বুদ্ধিজীবী আর রাজনীতিকরা আড্ডা আলোচনায় মাতিয়ে রাখতেন এই বাড়ি। চা সিঙ্গারার সাথে ছিল সাহিত্য সংস্কৃতির মুখর চর্চা, আন্দোলন সংগ্রামের পরিকল্পনা হতো কখনো কখনো। খানিক আয়োজন করে শুক্রবার দিনভর পুরনো সেই মানুষরা আবার ফিরলেন বিউটি বোর্ডিংয়ের আড্ডায়। উঠে এলো পুরান আর নতুন দিনের নানা আলোচনা সমীকরণ। কি ছিল, কি হচ্ছে, এসবের তুলনাও করলেন কেউ কেউ। সবসময়ই লোভ আছে, সবসময় দুর্নীতি আছে। মানুষের মানবতাবোধ কিংবা মানুষের সত্য চিন্তা, সত্য ভালোবাসা, সেটা কিন্তু সবসময়ই কোনো না কোনোভাবে পথ তৈরি করে নেয়। দেশে মুক্তবুদ্ধির চর্চায় শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী আর গণমাধ্যমের ভূমিকা নিয়ে পাল্টাপাল্টি মত উঠে আসে এই আড্ডায়। সেদিন গণমাধ্যমকে তারা নিয়েছিল এটা নেশা, পেশা না, জাতির জন্য তারা কাজ করতে হবে। কিন্তু এখন গণমাধ্যমই নাই, কারণ আপনি গণমাধ্যমে তো এখন তারা নিরপেক্ষ না। এটা হলে বিরোধিতার জন্য বলা, আর কিছু না। বিরোধিতার জন্য বিরোধিতা, আমরা আর বিশ্বাস করি না এখানে দুর্নীতি করার কিংবা লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই। যে দেশে আছে এমন গৌরবময় ইতিহাস আর সংস্কৃতি, সেখানে এখন কি হতাশা আর অন্ধকার? কেন এই পরিস্থিতি? এমন প্রশ্নও আসে আড্ডায়। আমি ওইটা উত্তর দিয়ে লই। বিএনপির আমলে বোমা মারা হয়েছে যে সিনেমা বন্ধ করো, এই যে সিনেমা, যে মুক্তিযুদ্ধের সিনেমা করা যাবে না, এইটা তো সংস্কৃতি। যদি রাজনীতিতে সংস্কৃতি না থাকে, ওই রাজনীতি ভাই টেকে না। এই তরুণদের মুক্তবাজারে অশুভ প্রতিযোগিতার থেকে সরিয়ে এনে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারলেই কিন্তু আমরা আগামী দিনে দেশ, জাতি, সোনার বাংলা, বঙ্গবন্ধু, এটা আমরা রচিত করতে পারবো। ঐতিহ্যের রাজনীতি আর দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গেল কয়েক বছর ধরেই বিউটি বোর্ডিংয়ে চলছে পুরনো নেতাদের নতুন এই আড্ডা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ঢাকার সাথে দেশের 64 জেলার যোগাযোগের সড়কগুলো পর্যায়ক্রমে 4 থেকে 6 লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান। সুনামগঞ্জে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, কর্ণফুলী নদীতে টানেল নির্মাণের কাজ চলছে। যমুনা নদীর উত্তরের শেষ সীমানায় আরও একটি টানেল নির্মাণ করা হবে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। বিএনপি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও উপজেলা নির্বাচনে আসলো কি আসলো না তাতে কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বিকালে টাঙ্গাইলের ধনবাড়িতে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় ধানের দাম প্রসঙ্গে তিনি বলেন, বেশি দামে ধান বিক্রি হলে চালের দাম বেড়ে যায়, এতে নিম্ন আয়ের মানুষের চাল কিনতে কষ্ট হয়। আবার ধানের দাম না বাড়লে কৃষকরা লোকসানে পড়েন। এই উভয় সংকটের মধ্যে ধানের দাম যাতে একটা ভালো অবস্থায় থাকে সেজন্য সরকার কাজ করছে বলেও জানান কৃষিমন্ত্রী। বিএনপির নেতৃত্বের সংকটে ভুগছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, মনোনয়ন বাণিজ্য ও সিদ্ধান্তহীনতার কারণে নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। মেহেরপুরের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত রেল লাইন ও মুজিবনগরে 500 কোটি টাকা ব্যয়ে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বাম গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 69 গণঅভ্যুত্থান, মুক্তির লড়াই ও আজকের প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সহ তারা এ তাগিদ দেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, অধ্যাপক আহমেদ কামাল, অধ্যাপক আনু মুহাম্মদ এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। নতুন প্রজন্মের সামনে চিন্তাশীল ও আদর্শ মানুষের সংকট বাড়ছে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। বাংলা একাডেমিতে সাংবাদিক অজয় দাশগুপ্তের 7 দশকের হরতাল ও বাংলাদেশের রাজনীতি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় নতুন প্রজন্মকে সৃষ্টিশীল ও উদ্যমী করে তুলতে প্রাতিষ্ঠানিক পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার উপর জোর দেন ব্যবসায়ী A.K. আজাদ। রাজধানী মানিক মিয়া এভিনিউ সংলগ্ন রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল 4th ব্যাচ বাংলাদেশ পুলিশ পুনর্মিলনী 2019। বাংলাদেশ পুলিশ আধুনিক ব্যাচ 4-এর 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রত্যেক পুলিশ সদস্য নিরপেক্ষতার মূর্ত প্রতীক হিসেবে জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ। নিষ্ঠাবান আইনের সেবক এবং সেবা প্রত্যাশী জনগণকে সর্বোত্তম আইনগত সহায়তার কথাও ব্যক্ত করা হয় অনুষ্ঠানে।
এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছিল উপচে পড়া ভিড়। মেলায় দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো, তবে বিক্রি সন্তোষজনক নয় বলে জানিয়েছেন বিক্রেতারা। আর ক্রেতাদের অভিযোগ পণ্যের দাম তুলনামূলক বেশি। রিপোর্ট করছেন রাসনা দাস। আন্তর্জাতিক বাণিজ্য মেলার সাজসজ্জায় এবারে এসেছে ভিন্নতা। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেকেই পরিবার পরিজন নিয়ে মেলায় আসার জন্য শুক্রবারকে বেছে নেন। মেলায় পছন্দের জিনিস কিনতে পেরে আনন্দের কথা জানালেন ক্রেতা ও দর্শনার্থীরা। ভালোই লেগেছে, বিস্কুট কিনেছি, কাপড় কিনেছি, 3 পিস কিনেছি। মেলা আগে থেকে অনেক সুন্দর করছে, দাম রিজনেবলের মধ্যে আছে। বাইরের পণ্যটা জায়গা জায়গায় দেখলাম সুন্দর, কিন্তু মানে দামটা একটু আমাদের তুলনায় একটু বেশি। খেলনা কি খেলনা কিনেছো? পিস্তল। ঘর সাজানোর জিনিসপত্র ও রান্নার সরঞ্জাম স্টলগুলোতে ক্রেতা সমাগম বেশি, তবে বিদেশি প্যাভিলিয়নগুলোর দিকেই দর্শনার্থীদের আকর্ষণ সবচেয়ে বেশি। ভালো ভালো আইটেম আছে, যেটা একটা কিনলে অনেকগুলো ফ্রি পাওয়া যাচ্ছে, এবং সুন্দর সুন্দর আইটেম যেগুলোর গ্যারান্টি আছে। সোফা কিনতে আসছি, সোফা দেখতেছি, কালেকশনগুলো খুব ভালো লাগছে। ছুটির দিনে দর্শক সমাগম বাড়লেও সপ্তাহের অন্যান্য দিনে আশানুরূপ বিক্রি হয় না বলে জানিয়েছেন বিক্রেতারা। অন্য সব বছর থেকে এবার খারাপ যাচ্ছে, আর আশা করতেছি হয়তো সামনে ভালো হবে। আমাদের বাংলাদেশি প্রোডাক্টটা সবচেয়ে বেশি চলতেছে, বাংলাদেশি প্রোডাক্টটা। কাস্টমার আছে টুকটাক, কিন্তু বেচা বিক্রি কম। আর এবার তো লাস্টটা শুরু হয়েছে অনেক দেরিতে। কাস্টমার আসতেছে, প্রোডাক্টগুলো দেখতেছে পর্যন্ত আছে তারা। আর তারা বর্তমানে এখন আমাদের কাঠের ফার্নিচার এবং বোর্ডের ফার্নিচার আছে, দুটোই মোটামুটি কাস্টমার পছন্দ করতেছে এখন। এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বড় বাজেট থাকার পরেও বিজ্ঞান শিক্ষায় এখনো পিছিয়ে দেশের শিক্ষার্থীরা, তাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ল্যাবরেটরি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে বক্তারা বলেন, দেশে এখনো মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। একটি বিজ্ঞান মনস্ক জাতি গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। বিদেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে এসে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এডেক্সেল হাইয়েস্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। ব্রিটিশ উপ হাইকমিশনার কনবার হোসেন বোর্ড, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের উপপরিচালক অ্যান্ড্রু নিউটন এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ই টিকেটিং ও ট্রাভেল এজেন্ট অফিসার কোর্সের সার্টিফিকেট বিতরণ করেছে এইচবি এভিয়েশন ট্রেনিং সেন্টার। বিকালে রাজধানী বাংলা মোটরে একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক জাকি এস বাড়ি। অনুষ্ঠানে ট্রাভেল এজেন্সির সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কন্যা আর আমরা শিরোনামে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে যৌথ শিল্পকর্ম প্রদর্শনী। প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী মনিরুল ইসলাম ও শিল্পী মনসুরুল করিম। অনুষ্ঠানে এই দুই শিল্পী ছাড়াও কন্যার গ্রুপ অ্যাডমিন ও শিল্পী শাকিলা চয়ন উপস্থিত ছিলেন। প্রদর্শনী চলবে আগামী রোববার পর্যন্ত। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীতে অনুষ্ঠিত হল জেসিআই বাংলাদেশ জুবিলেশন 2019 সেলিব্রেটিং সাকসেস টুগেদার। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশ 2019 সালের জাতীয় পরিচালনা কমিটি এবং স্থানীয় চ্যাপ্টারগুলোর প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হয়। এছাড়া আন্তর্জাতিক যুবভিত্তিক স্বেচ্ছাসেবক সংস্থা তাদের বিগত বছরের সাফল্য এবং অবদানের জন্য সদস্যদের পুরস্কৃত করে। জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান ইসলাম, সেক্রেটারি জেনারেল ইরফান হক এ সময় উপস্থিত ছিলেন। এবার পার্টেক্স খেলার খবর। চট্টগ্রামের চিটাগাং ভাইকিংসকে 72 রানে হারিয়ে বিপিএল এর পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রংপুর রাইডার্স। বর্তমান চ্যাম্পিয়নদের দেয়া 240 রানের কঠিন টার্গেট তারা করতে নেমে 167 রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। সর্বোচ্চ 78 রান করেন ইয়াসির আলী। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রিলে রুশো ও অ্যালেক্স হেলসের জোড়া সেঞ্চুরিতে বিপিএল এর দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে রংপুর রাইডার্স। দলীয় মাত্র 6 রানের ক্রিস গেইলের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে রুশো ও হেলসের 174 রানের জুটিতে বড় সংগ্রহে ভিত পায় রংপুর। 48 বলে 5 ছক্কা ও 11 বাউন্ডারিতে 100 রান করেন অ্যালেক্স হেলস।
তাঁর বিদায়ের পর রিলে রুশো তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। 51 বলে 6 ছক্কায় 3 অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করে অপরাজিত থাকে তিনি। বিপিএলের প্রথম ও টি-20তে তৃতীয়বারের মতো এক ইনিংসে 2 সেঞ্চুরিতে 4 উইকেটে 239 রান করে রংপুর রাইডার্স। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী। টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।